এখন যদি তারা সঠিকভাবে ভূমিকা না নেয়, এখনো যদি তারা আন্দোলনের মিত্র শক্তিগুলোর ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করেন, তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। প্রিয় ভাই বোনেরা, আমরা যে একটা সফল আন্দোলন করেছিলাম, সে আন্দোলনে আপনারা জানেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, আর আমরা সকল রাজনৈতিক দলেরা সেটাকে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে সবাই আমরা রাজপথে রক্ত ঝরিয়ে সংগ্রামে ছিলাম। গত কয়েকদিন ধরে এর আগেও ঢাকা কলেজ, সিটি কলেজে মারামারি হয়েছে, সোহরাওয়ার্দী কলেজ এবং কালকে আপনার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, এটা আমাদের সবাইকে খুবই বেদনাহত করেছে। কিভাবে ছাত্ররা একে অপরকে পিটাচ্ছে, কিভাবে একটা পরস্পর প্রত্যেকটা কলেজের জিনিস ভাঙচুর হয়েছে এবং সেখান থেকে লুটপাট হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবাইকে ব্যথিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ছোটখাটো বিষয় নিয়ে এর আগে আপনি দেখেছেন যে ন্যাশনাল মেডিকেল কলেজে পুরান ঢাকায় সেখানেও ভাঙচুর হয়েছে। আজকে আমি দেখলাম যে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছেন যে একটা চিকিৎসার মানুষের মৃত্যু হতেই পারে, মানুষের বিপদ হতেই পারে, কিন্তু যে কোনো ঘটনাকে কেন্দ্র করে হসপিটালে হামলা করা, ডাক্তারদেরকে দায়ী করা, এগুলো কিন্তু আমাদের দেশে প্রায় হয়। আমরা সরকারকে বারবার যে জিনিসটা বলেছি যে এই যে রিক্সাওয়ালাদের দাবি, অটো রিক্সাওয়ালাদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের দাবি, ছাত্রদের বিভিন্ন দাবি, কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবি, এই দাবিগুলো তো নতুন কোনো বিষয় না, এগুলো তো অনেক আগের দাবি। সরকারের পক্ষ থেকে যদি একটা স্ট্রং টিম করা হতো, এই যত দাবি দেওয়া আছে সবাইকে নিয়ে আলাদা করে বসে তাদের দাবিগুলো সমাধান করা। আপনারা দেখেছেন গতকালকে অহিংস গণ অভ্যুত্থান নামে একটা আন্দোলনের জন্য ঢাকায় কিছু লোকজন এসেছে, প্রতিমধ্যে তাদের অনেককে ফেরত দেওয়া হয়েছে। এটা কিন্তু নতুন কোনো ঘটনা না, অনেকে আমি দেখেছি যে এটাকে একটা ষড়যন্ত্র আকারে বলার চেষ্টা করেছেন, কিন্তু এই অহিংস গণ অভ্যুত্থানের আন্দোলন অনেক আগ থেকে এটা ঢাকাতে চালু করেছেন। এটা আপনারা যারা সাংবাদিকেরা আছেন তারা জানেন। যদিও এই চিন্তাটা একটা অদ্ভুত চিন্তা, এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন আবু মুস্তফা, আমি বলেছিলাম যে ভাই এই ধরনের উদ্ভট অদ্ভুত চিন্তা বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ না। যাই হোক, কালকে আমরা দেখলাম যে সরকারের গোয়েন্দা সংস্থা এটা তো জানতো যে এতগুলো লোক ঢাকায় আসবে বা এই ধরনের আসার একটা পরিকল্পনা আছে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে যে গ্রাম থেকে লোকদেরকে ঢাকায় আনার যে চিন্তা, এটা কিন্তু আলোচনা করে এটা সমাধান করা যেত। আগে এটা একটা প্রিকশন নেওয়া যেত। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে, যে সমস্ত নির্যাতনের কথা বলছে, এগুলোর জন্য একটা জাতীয় কমিশন, তদন্ত কমিশন গঠন করা হোক। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে, ওনারা তদন্ত করেছেন, এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে, হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে। ছাত্রলীগের 100 জনের বাড়িতে যদি হামলা হয়, আওয়ামী লীগের 100 বাড়িতে যদি হামলা হয়, তার মধ্যে 80টা 90টাই তো মুসলমানের বাড়ি। এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা, এটা একটা প্রবণতা রয়েছে। আপনারা দেখেছেন কালকে চিন্ময় দাস পুস্তকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে। আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, এর আগেও নানা ধরনের আন্দোলন হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ধর্মীয় বিষয়গুলো, এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে যে চিন্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে। দেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা, টুইট করা, এগুলো হচ্ছে এক ধরনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয়। প্রথম আলো অফিস
অফিসের সামনে ডেইলি স্টার, প্রথম আলো এবং কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি। এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যে একটা অংশ করছে। কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত, ভিন্ন মত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছে না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে। এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল, আমরা ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন তারা ক্ষমতায় আসে তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটা কঠোর অবস্থান নিতে হয়। কারণ আপনারা জানেন যে একটা বড় ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে, একটা বড় ধরনের গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। মুক্তিযুদ্ধের পরও আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা যারা যুদ্ধ করেছিল, যারা আর্মিতে ছিল, যারা পুলিশে ছিল, যারা ছাত্র ছিল, সবাইকে আস্তে আস্তে শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন পলিটিক্যাল হিস্ট্রিতে ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাজনীতির জনক, যদিও তার থিওরি অনেক বিতর্ক আছে। তার একটা থিওরি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এরকম যে শাসককে ভালোবাসা এবং ভয়, এই দুটার সমন্বয়ে শাসন করতে হয়। ম্যাকিয়াভেলি বলেছেন যদি সে দুটা করতে না পারে তাহলে অন্তত একটা যাতে করে, সেটা হচ্ছে ভয়। তাকে যাতে তার প্রজারা বা তার সে যাদের উপর শাসন করবে তারা যাতে তাকে ভয় পায়। তবে তিনি এটাও বলেছেন যে যদি ভয়ের মাত্রাটা বেশি হয় তাহলে শাসকের বিরুদ্ধে ঘৃণা তৈরি হতে পারে, যেটা শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে করেছেন। উনি শুধু ভয় দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করেছেন এবং ভয়ের মাত্রা অতিরিক্ত করেছেন। ফলে এখানে শাসকের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ, ঘৃণা তৈরি হয়েছে এবং যেটা বহিঃপ্রকাশ আমরা 5ই আগস্ট বা তার পরবর্তী সময় আমরা দেখেছি। প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আমরা দেখছি যে উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গাটায় আমরা ওনাকে সতর্ক করেছি, বলেছি যে ভালোবাসা এবং শাসন অর্থাৎ যৌক্তিক জায়গায় একটা রাষ্ট্র শাসকের, উনি কিন্তু বারবার বলছেন যে উনি নাকি শাসক না। আপনি শাসক না, কিন্তু আপনি শাসনের দায়িত্ব নিয়েছেন। স্পষ্ট করে বলছি, দেখেন প্রফেসর ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশীদের মধ্যে একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত, মানে শান্তিতে নোবেল পেয়েছেন। এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। শুধু তাই না, সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল কিনা আমি জানি না। এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, শান্তি রক্ষা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে।
এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও বলছি যে ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রকে শাসন করতে হয়। প্রফেসর ইউনূস, প্লিজ আপনি এই জায়গায় জাতীয় ঐক্যটা রক্ষা করেন। দেশটা যে জায়গায় আছে সেই জায়গায় একটা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা নির্বাচনের আয়োজন করে যান। আপনাকে দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে। আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি, যে সমস্ত বন্ধুরা কালকে মারামারি করেছো ছাত্ররা, তোমাদের বিবেক কি বলে? আমরা তো দেখেছি তোমরা একে অপরের সামনে বুক চিতিয়ে কিভাবে দাঁড়িয়েছিলে। তোমাদেরকে মুগ্ধের কথা মনে নাই? মুগ্ধ কিভাবে গুলি উপেক্ষা করে পানি পানি করে একজনকে পানি, কোনো কিছুতে রাস্তা ব্যারিকেড করে আন্দোলনের পথে না গিয়ে প্রয়োজনে আমাদেরকেও বলেন, আমরা আপনাদের সাথে আন্দোলনে থাকবো। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা ধীরে ধীরে অনেক ম্যাচিউরড হবেন। আপনারা আগামী দিনের জাতির নেতৃত্ব দিয়ে অভিযোগগুলো, তাদের কথাগুলো আমরা শুনি নাই। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনার রাস্তায় না দাঁড়াইলে, যদি আপনি কারো কথা না শুনেন, রাস্তা ব্যারিকেড দিয়ে দাবি না দিলে যদি আপনি তার দাবি আদায় না করেন, তাহলে আমাদের প্রতিদিনকার এই কষ্ট আমাদের যাবে না। আমরা আবারও বলছি যে দ্রব্যমূল্য নিয়ে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কয়েকবার করে উপদেষ্টা বদল করেছেন, নানা ধরনের লোকদেরকে ইনক্লুড করেছেন। আমরা এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকদেরকে দেখতে পাচ্ছি, এবং আরো দেখেছি একজন উপদেষ্টা শুধু তার হিসাব দিয়েছেন, বাকিদের খবর আমি পাই নাই। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। তাহলে এই জায়গাগুলো যেটা আপনারা করবেন না সেটা কেন বলবেন? যেটা পারবেন না অযথা সে সমস্ত কথা বলবেন না। আমরা বেশি কিছু চাই না। আমরা চাই যে কয়েকটা কমিশন করেছেন, এই কমিশনগুলো দ্রুত করতে পারে নাই। গণমাধ্যমের ভিতরে একটা অংশ ছিল যারা স্বৈরাচারের দোষর ছিল। এখন আমরা এই জায়গাটায় সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই। যারা দোষর ছিল, যারা গণমাধ্যমকে কলুষিত করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা বাধ্য হয়ে স্বৈরাচারের অধীনে থেকে বাড়ির পক্ষ থেকে প্রস্তাব করছি যে সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি করা দরকার। কারণ এইভাবে আমরা যাতে একে অপরের বিরুদ্ধে না লাগি, সেই সনদের প্রয়োজন এটা লেখা থাকবে যে আমরা কেউ কারো বিরুদ্ধে মারামারিতে লিপ্ত হব না। সেই সনদে লেখা থাকবে আমরা যচ্ছেতায় কারো বিরুদ্ধে মামলা করব না। আমরা দেখেছি নিজের দলের লোকের বিরুদ্ধে মামলা করেছেন কোথাও কোথাও। মানে সংসারের ঝামেলা, জমির ঝামেলাকেও আমাদের গণ অভ্যুত্থানের সময় ঘটনার মামলায় দিয়ে দেওয়া হয়েছে। এটার অভিযোগ আমাদের কাছে আসছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে, আমরা অনেক গণমাধ্যম কর্মীরা, সেই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে এসেছে। এরকম একটা আমরা গণ অভ্যুত্থান সনদ তৈরি করার প্রস্তাব করছি আজকে। আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, ছাত্র জনতার সাথে কথা বলবো, সিভিল সোসাইটির লোকদের সাথে কথা বলবো। একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি হওয়া দরকার, এবং সেই সনদে সবাই স্বাক্ষর করবে, যাতে আমরা এই সরকার যতদিন আছে সেই সনদটা যাতে আমরা সবাই মেনে চলি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আপনাদের যে কোনো যদি সংযুক্তি থাকে, পরামর্শ থাকে, আমাদেরকে জানাবেন। সর্বশেষে আবারও বলছি, এই সমস্ত ঘটনার দায় সরকারকে নিতে হবে, এবং কোন একটা দুর্ঘটনা, একটা রক্তপাতের ঘটনা, তারও সরকার এড়াতে পারবেন না। শুধু সরকার না, আমি মনে করি আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমরাও কেউ এই দায় এড়াতে পারবো না। আগামী দিনে মনে রাখবেন, 20 হোক, 30 বছর, 40 বছর পরে হলো যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের বিচার মুখোমুখি আমাদেরকে হতে হবে। সুতরাং কেউ যাতে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের মুখোমুখি আমরা না হই। আরেকটি কথা না বললেই নয়, অনেকে এই ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা বলেছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, সুস্পষ্ট করে, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক সংগ্রামে
অংশগ্রহণকারী আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার চাচ্ছি না। আমরা বিচার চাচ্ছি সেই আওয়ামী লীগ ছাত্রলীগের, যেই আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে তিল তিল করে বিনষ্ট করেছে, ধ্বংস করেছে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে পদপিষ্ট করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে। যে আওয়ামী লীগ ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে, লুটপাট করেছে, দেশের টাকা পাচার করেছে, রিজার্ভ লুট করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে, মেয়েদের সম্ভ্রমহানি করেছে, প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই গণহত্যাকারী, চোর, টাকা লুটপাটকারী, দেশের স্বাধীনতার স্বপ্নকে ধ্বংসকারী আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফয়সালা করার কথা বলছি। সুতরাং কেউ এখানে ভুল বুঝবেন না, কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কোন রাজনৈতিক দল, অনুগ্রহ করে। কারণ আমরা জানি যারা এগুলো বলছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন। যারা আওয়ামী লীগের অধিকারের কথা বলছেন তারাই কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের বাড়িগুলো লুটপাট করেছেন। সুতরাং দুই ধরনের কথা বলে রাজনীতিতে ক্রেডিট নেওয়ার, নিজেদেরকে জাহির করার চেষ্টা করবেন না। আমরা ঐক্য রাখতে চাই।